হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশে আজকে হচ্ছে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ভাড়া হতে আয়। এই অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল 3টা ফরম্যাটে ভাগ করছি। 1 নাম্বার ফরম্যাট হচ্ছে ভাড়া হতে আয়, এটা প্রশ্নে চাবে। 2 নাম্বার ফরম্যাট হচ্ছে বিনিয়োগের উপর কর রেওয়াজ, আর 3 নাম্বার ফরম্যাট হচ্ছে কর দায় নির্ণয়। এই কর দায় নির্ণয়টা করার জন্য আমাদের বিনিয়োগের উপর কর রেওয়াজ এটা আমাদের করতে হবে। এটা করার পরে হচ্ছে আমরা কর দায় করতে পারবো। তবে এই 3টা ফরম্যাটের মধ্যে আমাদের প্রথম ফরম্যাটের অঙ্কটা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এইটা করে, এইটা চাই। আর কর দায়টা কিছু কিছু প্রশ্নে চাই আর কিছু কিছু প্রশ্নে চায় না। আমাদের 3টাই ভালো করে আমরা শিখবো। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু গুরুত্ব তার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি 2016 থেকে 2022 সাল পর্যন্ত অ্যাকাউন্টিং এর। দেখছি 2016 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 17 সালে পার্ট সি তে একটা, 18 সালে পার্ট বি তে একটা, 19 সালে পার্ট বি তে একটা, 20 সালে পার্ট সি তে একটা, 21 সালে পার্ট বি তে একটা, 22 সালে এইবার পার্ট সি তে একটা দিছে। তাহলে তোমরা পরীক্ষা দিবা 2023 সালের পরীক্ষার্থী, তাহলে তোমাদের জন্য পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবেই। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসো এই ভাড়া হতে আয় নির্ণয় করার জন্য আগে বেসিকটা একটু ক্লিয়ার করি। আমাদের এই তোমাদের জন্য আয় বর্ষ কর বর্ষ হচ্ছে 2022-23 হচ্ছে আয় বর্ষ, আর কর বর্ষ হচ্ছে 23 এবং 24। প্রশ্নে যে বছর থাকুক না কেন তোমাদের জন্য আয় বর্ষ কর বর্ষ এই দুইটা জিনিস তোমাদের ইয়ারের জন্য কি ফিক্সড। তোমরা যারা নিউ সেকেন্ড ইয়ার তোমাদের জন্য আয় বর্ষ হচ্ছে 22-23 আর হচ্ছে কর বর্ষ হচ্ছে কি 23-24। আর গেল বছর ছিল হচ্ছে 21-22, 22-23। এটা প্রতি বছরই কি হয় চেঞ্জ হয়। তাহলে তোমাদের জন্য আয় বর্ষ কর বর্ষ প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কি সেম। কি আয় বর্ষ কর বর্ষ একটু বলো তো দেখি। আয় বর্ষ 22-23, কর বর্ষ 23-24। 23-24 এই দুইটা হলো তোমাদের জন্য কি ফিক্সড। এখন এই ভাড়া হতে আয় নির্ণয় করার জন্য আমাদের কি কি জিনিস জানতে হবে তার আগে একটা বেসিক একটা আলোচনা করব। তো ভাড়া হতে আয় নির্ণয় করার জন্য আমাদের ছকের উপরে 4টা লাইন লিখতে হবে। প্রথমে লিখবো করদার তার নাম, অর্থাৎ যার অঙ্ক করব তার নামটা লিখবো। এরপরে আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য কি ফিক্সড। ভাড়া হতে আয়, ভাড়া হতে মোট আয় নির্ণয় লিখবো। এরপরে আমরা একটা দাগ কাটবো আয়ের খাত ও বিবরণ টাকা টাকা, এই ছকটা করবো। এরপর আমরা জানি ভাড়া হতে আয় ধারা হচ্ছে 35 থেকে 39। এই ধারাটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। যদি এই 35 থেকে 39 সেখানে যদি ভুল করো তাহলে কিন্তু তোমার অঙ্ক কাটতে পারে। অতএব ভাড়া হতে আয় ধারা 35 থেকে 39 এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, মনে থাকবে। ভাড়া হতে আয়ের খাত, ভাড়া হতে আয় এর ধারাটা কত, ভাড়া হতে আয় এর ধারা কত, 35 থেকে 35 কত বলো থেকে দেখি, 39। 39। ওকে, এবার আসি আমরা ভাড়া হতে আয় নির্ণয় করার জন্য কি কাজ করব। আমরা প্রথমে দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করে বার্ষিক মূল্য বের করব। কি কি? এক হলো প্রকৃত ভাড়া, 2 নাম্বার হচ্ছে পৌর মূল্য। প্রকৃত ভাড়া এবং পৌর মূল্য দুইটার মধ্যে যে মানটা বড় ওই বড় মানটাকে আমরা বলবো কি বার্ষিক মূল্য। এখন প্রকৃত ভাড়া আমরা কিভাবে বের করব। প্রকৃত ভাড়া বের করার জন্য প্রথমে আমাদের দিতে হবে প্রাপ্ত ভাড়া, অর্থাৎ বাড়িটি ভাড়া দিয়ে আমি বছরে কত টাকা পাই এটাকে আমরা বলি কি প্রাপ্ত ভাড়া। এই প্রাপ্ত ভাড়ার সাথে যোগ করতে হবে উৎসে কর্তৃত কর। উৎসে কর্তৃত করটা কখন করতে হবে, বাড়িটি দুই উদ্দেশ্যে ভাড়া দেওয়া হবে। এক হলো আবাসিক উদ্দেশ্যে আর এটা কি বাণিজ্যিক উদ্দেশ্যে। আবাসিক মানে থাকার জন্য দিবে, আর বাণিজ্যিক মানে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দিবে। এই উৎসে কর্তৃত্ব করটা শুধুমাত্র তখনই হবে যখন বাণিজ্যিক উদ্দেশ্যে দিবে। বলতো দেখি তাহলে উৎসে কর্তৃত্ব করটা কখন করবো, আবাসিক ক্ষেত্রে নাকি বাণিজ্যিক ক্ষেত্রে? বাণিজ্যিক ক্ষেত্রে। বাণিজ্যিক ক্ষেত্রে, গুড। এন্ড উৎসে কর্তৃত্ব করের রেট হচ্ছে একটা 5%। এন্ড এই 5% এর দুইটা পদ্ধতি নির্ণয় করা হয়। লেখা আছে শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে 5%, অর্থাৎ সেক্ষেত্রে কাজ হচ্ছে 5% এর ক্ষেত্রে কাজ হচ্ছে যদি 5% কর কর্তন করার পরে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ করবে প্রাপ্ত ভাড়াকে 5 দ্বারা গুণ করব আর 95 দ্বারা কি করব ভাগ করব। তাহলে শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের উৎসে কর্তৃত্ব কর হার কত পার্সেন্ট বলো দেখি, 5%।
আর এই উৎসে কর্তৃক করটা আমরা বের করে কিভাবে, প্রাপ্ত ভাড়ারে 5 দ্বারা গুণ করব আর 95 দ্বারা কি করব, ভাগ করব। এটা নিয়মটা, আরেকটা নিয়ম আছে, যদি লেখা আছে ভাড়া যদি উৎসে কর কর্তন করার পর দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই প্রাপ্ত, সেই ক্ষেত্রে আমাদের উৎসে কর্তনের বের করার নিয়ম হচ্ছে প্রাপ্ত ভাড়ারে 95 দ্বারা ভাগ আর 100 দ্বারা গুণ। এখন এইটাকে উৎসে কর্তৃক করটা কি, মনে করেন আপনি একটা ব্যাংকে কি করছেন, ব্যাংক প্রতিষ্ঠানে, ব্যাংক কাছে আপনি বাড়িতে কি দিচ্ছেন, আপনার এটা গৃহটা কি ভাড়া দিচ্ছেন। এখন ব্যাংক অবশ্যই ট্যাক্স টুক্স কাটার পরে আপনাকে ভাড়াটা দিবে। ব্যাংক কিন্তু আপনাকে বাড়ির মোট যে ভাড়া সেটা কিন্তু দিবে না, ট্যাক্স কাটার পরে যে টাকাটা থাকবে ওই টাকাটা ব্যাংক আপনাকে ভাড়া দিবে। আর এই যে ট্যাক্স কাটার পরে যে ভাড়াটা দেয় ওইটাকে বলা হয় কি, উৎসে কর্তৃক কর, উৎসে কর কর্তন। অর্থাৎ যখন আয় হবে তখনই যদি করটা কর্তন করা হয় তাকে বলা হয় উৎসে কর্তৃক কর। তাহলে বলো তো দেখি, ব্যাংক ট্যাক্স কাটার পরে যে টাকাটা দেয় সেটা হলো নিট টাকা, মোট টাকা না কিন্তু। কি টাকা বলো দেখি, নিট টাকা। এখন মনে করেন 5% হারে আমাদের উৎসে কর্তৃক কর কর্তন করার পরে ভাড়াটা দেয়, তাহলে সেটা কি, যে ভাড়াটা দেয় সেটা কি অ্যাকচুয়ালি 100% মান নাকি 95% মান, বলো তো দেখি। 95%। 95%, মানে এর জন্য আমরা কি করব, 95 দ্বারা কি করব, ভাগ করব, আর আমাদের মোট বের করার জন্য 100 দ্বারা কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে 95 দ্বারা ভাগ আর 100 দ্বারা গুণ কখন, যখন উৎসে কর কর্তন করার পরে ভাড়া দিবে, তখন আমাদের নিয়মটা হচ্ছে এইটা। আর যদি উৎসে কর কর্তন করার পর ভাড়া নাই, শুধু যদি লেখা থাকে বাণিজ্যিক উদ্দেশ্য, তখন সেক্ষেত্রে 95 দ্বারা ভাগ করব আর 5 দ্বারা কি করব, গুণ করব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের কাজ করতে হবে প্রাপ্ত ভাড়ার সাথে ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত বাড়ির খরচ, অর্থাৎ যে ভাড়া থাকবে সে যদি বাড়ির কোনো খরচ বহন করে তাহলে সেটা প্রাপ্ত ভাড়ার সাথে আমরা কি করব, যোগ করব। আর মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ, মালিক যদি ভাড়াটিয়ার কোনো খরচ বিয়ার করে বা বহন করে তাহলে সেটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে প্রাপ্ত ভাড়া বের করব কয়টা জিনিসের সমন্বয়, বলো তো দেখি, 4টা। কি কি, প্রথমে প্রাপ্ত ভাড়া, এরপরে উৎসে কর্তৃক কর, কখন, আবাসিক দিলে নাকি বাণিজ্যিক দিলে, বলো তো দেখি। বাণিজ্যিক। বাণিজ্যিক দিলে। ভাড়াটিয়া যদি কোনো খরচ বহন করে তাহলে সেটা যোগ করব, আর মালিক যদি কোনো খরচ বহন করে তাহলে সেটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করব। এই প্রাপ্ত ভাড়ার সাথে 4টা যোগ বিয়োগ করে যা হবে তার নাম হচ্ছে প্রকৃত ভাড়া। আর 2 নাম্বারটা হচ্ছে পৌরমূল্য। এই পৌরমূল্যটা প্রশ্নে দেয়া থাকবে, পৌরমূল্য 10 লাখ টাকা, 5 লাখ টাকা। পৌরমূল্য একটা নাম হচ্ছে মিউনিসিপাল মূল্য। তাহলে প্রকৃত ভাড়া এবং পৌরমূল্য এই দুইটার মধ্যে যে টাকাটা বড় সেটার নাম হচ্ছে বার্ষিক মূল্য। সেটার নাম কি বলো দেখি, বার্ষিক মূল্য। এই জন্য ব্র্যাকেটে লিখছি কি, বড়টি। এই বার্ষিক মূল্যের সাথে অতিরিক্ত ভাবে 4টা কাজ করতে হবে। এই 4টা কাজটা তোমাদের জন্য নতুন আপডেট, এর আগে বছর কিন্তু এই 4টা কাজ ছিল না, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন। তাহলে বার্ষিক মূল্যের সাথে আমরা কি যোগ করব, প্রথম যোগ করব অগ্রিম ভাড়া, অর্থাৎ ভাড়া যদি অগ্রিম নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যোগ করব। যোগ আর একটা হচ্ছে অগ্রিম ভাড়া ব্যতীত সম্পত্তি হতে অন্য কোনো প্রাপ্তি, অর্থাৎ অগ্রিম ভাড়া বাদে সম্পত্তি থেকে অন্য কোনো যদি প্রাপ্তি হয় সেটা প্রশ্নে লেখা থাকবে, যদি থাকে তাহলে সেটা আমরা কি করব, যোগ করব। আর বাদ করব 2টা, কি কি, পূর্ববর্তী কোনো আয় বর্ষে প্রাপ্ত অগ্রিম ভাড়া সমন্বয় করলে, অর্থাৎ আগে অগ্রিম ভাড়া নিচ্ছি সেটা যদি কোনো বছর সমন্বয় করা হয় তাহলে সেটা আমরা কি করব, বিয়োগ করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো শূন্যতা ভাতাটা আমরা কি করব, বিয়োগ করব। এই শূন্যতা ভাতা জিনিসটা কি, বাড়িটা কিন্তু 12 মাসই ভাড়াটিয়া থাকে না, কিছু কিছু মাস খালি থাকতে পারে। যে কয় মাস খালি থাকবে ওটিকে বলা হবে কি, শূন্যতা ভাতা। আর শূন্যতা ভাতা বের করার নিয়ম হচ্ছে বার্ষিক মূল্যে 12 দ্বারা ভাগ করব আর গুণ করব, যে কয় মাস খালি থাকবে তার দ্বারা কি করব, গুণ করব। তাহলে বার্ষিক মূল্যের সাথে আমরা 4টা অতিরিক্ত সমন্বয়ে কাজ করব। এই 4টা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, যা গেল বছর ছিল না। তাহলে বার্ষিক মূল্যের সাথে কি কাজ করব, অগ্রিম ভাড়া যোগ করব। অগ্রিম ভাড়া ব্যতীত যদি অন্য কোনো সম্পত্তি থেকে আয় হয় তাহলে সেটা যোগ করব। অগ্রিম ভাড়া যদি সমন্বয় করা হয় তাহলে সেটা বিয়োগ করব। আর শূন্যতা ভাতা কি করব, বিয়োগ করব। তাহলে বার্ষিক মূল্যের সাথে এই 4টা জিনিস যোগ বিয়োগ করার পর আমাদের হবে কি, মোট ভাড়ার মূল্য। তবে মনে রাখবেন এই 4টার মধ্যে আমাদের সবচেয়ে বেশি থাকবে হচ্ছে শূন্যতা ভাতা। শূন্যতা ভাতাটা বেশি থাকে আর প্রথম 3টা থাকে না। ম্যাক্সিমাম প্রশ্নে এই প্রথম 3টা থাকবে না, শুধুমাত্র থাকবে শূন্যতা ভাতাটাই থাকবে। তাহলে বার্ষিক মূল্যের সাথে এই 4টা জিনিস যোগ বিয়োগ করার পর আমাদের কি হবে, মোট ভাড়ার মূল্য। এই মোট ভাড়ার মূল্য পর্যন্ত তোমরা কি সবাই ক্লিয়ার, এটা আমাকে শিওর করো। মোট ভাড়া মূল্য পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? স্যার বার্ষিক মূল্য কিভাবে বুঝবো? বার্ষিক মূল্য কি, বার্ষিক মূল্য আমি বলে দিলাম, এই প্রকৃত ভাড়া
প্রকৃত ভাড়া যা বের করব, মনে করো প্রকৃত ভাড়া বের করছি 10 লাখ টাকা, আর পৌরমূল্য প্রশ্নে দিয়ে আছে 8 লাখ টাকা। এখন 10 লাখ এবং 8 লাখের মধ্যে বড় কোনটা? অবশ্যই 10 লাখ বড়। বার্ষিক মূল্য ওই 10 লাখ টাকা আমরা দিব। ঠিক আছে ম্যাডাম? বার্ষিক জি মূল্যের স্যার, নিয়মটা মনে রাখবেন, প্রকৃত ভাড়া এবং পৌরমূল্যের মধ্যে যেটা বড় সেটা। আমরা অঙ্কে যখন যাব তখন আরো বিস্তারিত দেখতে পারবো। বার্ষিক মূল্যের সাথে অতিরিক্ত কাজ কয়টা বলো দেখি? 4টা। অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া ব্যতীত যদি সম্পত্তি ক্ষেত্রে অন্য কোনো আয় হয়, অগ্রিম ভাড়া যদি সমন্বয় করে তাহলে সেটা বিয়োগ, শূন্যতা ভাতা কি বিয়োগ। তাহলে বার্ষিক মূল্যের সাথে এই 4টা যোগ বিক্রয় হবে কি? মোট ভাড়ার মূল্য। এখন মোট ভাড়ার মূল্যের সাথে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য খরচ। আয়কর কর্তৃপক্ষ যে খরচগুলো বাড়িটি পরিচালনা করার জন্য দিছে, ওই খরচগুলো শুধুমাত্র এখানে আসবে। কি খরচ? অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের কমন একটা খরচ, তার নাম হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হলো কমন খরচ, এটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে ফিক্সড। সর্বপ্রথমে আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচ দিব। এখন এই ক্ষেত্রে একটা কথা আছে, সেটা বাড়িটি যদি আবাসিক উদ্দেশ্যে দেই তাহলে হচ্ছে 25%, আর বাণিজ্যিক উদ্দেশ্যে দিলে কত পার্সেন্ট? 30%। আর এই 25 বা 30 কার উপর ধরবো? লেখা আছে মোট ভাড়ার মূল্যের উপর। এই যে ভাড়ার মূল্যটা বের করবো এই টাকার উপর আমরা 25% অথবা 30% ধরবো। কথাই ক্লিয়ার? তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে একটা ফিক্সড একটা খরচ, তার নাম কি? মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, অর্থাৎ বাড়িটা পরিচালনা করার জন্য যে ধরনের খরচগুলি হয়। অনুমোদনযোগ্য খরচের মধ্যে দ্বিতীয়টা আছে ভূমি উন্নয়ন ব্যয় বা ভূমি উন্নয়ন কর বা ভূমির কর। এটা হলো অনুমোদনযোগ্য খরচের দ্বিতীয় পার্ট। 3 নাম্বারটা হচ্ছে পৌর কর, ভূমির খাজনা ও ভাড়া। 4 নাম্বার হচ্ছে বন্ধকি ঋণের সুদ বা ঋণকৃত মূলধনের সুদ। 5 নাম্বারটা হচ্ছে অগ্নি বীমা প্রিমিয়াম বা গৃহের বীমা খরচ বা বীমা প্রিমিয়াম। এই 5টা আইটেম হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এই অনুমোদনযোগ্য খরচগুলো যোগ করার পর তারপরে মোট ভাড়ার সাথে যদি অনুমোদনযোগ্য খরচ বাদ দেই তাহলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে ভাড়া হতে মোট আয়। ঠিক আছে? তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে কি কি খরচ যায়? একটা ফিক্সড একটা খরচ, তার নামটা কি একটু বলো তো দেখি? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এটা আবাসিক উদ্দেশ্যে দিলে কত পার্সেন্ট? 25%, আর বাণিজ্যিক দিলে 30%। ধরবো কার উপরে? বার্ষিক মূল্যের উপর নাকি মোট ভাড়ার উপরে? মোট ভাড়ার মূল্যের উপরে। মোট মোট উপর, মোট ভাড়ার মূল্যের উপরে। মোট ভাড়া মূল্যের উপর। অনুমোদনযোগ্য খরচগুলো আরো কি কি? ভূমি উন্নয়ন ব্যয়, ভূমি উন্নয়ন কর বা ভূমি কর, পৌর কর, ভূমির খাজনা ও ভাড়া, বন্ধকি ঋণের সুদ বা ঋণকৃত মূলধনের সুদ, অগ্নি বীমা প্রিমিয়াম, বিয়ের বীমা খরচ বা বীমা প্রিমিয়াম। এই কয়টা হলো অনুমোদনযোগ্য খরচ। এখন আমাদের আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, সেটা হচ্ছে এই যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কিছু আইটেম আছে যে এই খরচের মধ্যে কি হয়? অন্তর্ভুক্ত হয়। খরচগুলি কি কি? নিচে লেখা আছে। নিম্নলিখিত খরচগুলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত, তাই এগুলো অনুমোদনযোগ্য খরচের মধ্যে কি আসবে না। কি কি? ভাড়া আদায় খরচ, এটা হলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচে অন্তর্ভুক্ত, অতএব এটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে না। এগুলা এগুলা দেখা মাত্রই প্রশ্ন থেকে কাটতে দিবা, এগুলা কোনো কাজ আমাদের প্রশ্নে নাই। এই কাজগুলি কি কি? ভাড়া আদায় খরচ, আইন খরচ, মেরামত খরচ, দারোয়ানের বেতন, পাম্পম্যানের বেতন, পানির খরচ, লিফটম্যানের বেতন এবং কি বিদ্যুৎ খরচ। এই কয়েকটা খরচ অনুমোদনযোগ্য খরচ নাকি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বলো তো দেখি? মেরামত ও রক্ষণাবেক্ষণ হ্যাঁ, খরচ। মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এই খরচগুলো পরিবর্তে আমরা আবাসিক উদ্দেশ্যে দিলে 25%, বাণিজ্যিক দিলে কত পার্সেন্ট? 30% ধরি। অতএব এগুলা প্রশ্ন যদি থাকে দেখা মাত্র এগুলা কাটতে দিবা, এগুলা কোনো কাজ নাই। এগুলার পরিবর্তে আমরা 25 অথবা 30% ধরবো। ঠিক আছে? তাহলে আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কি কি আরেকবার একটু পড়ি, এটা মনে রাখতে হবে। কি কি? ভাড়া আদায় খরচ, আইন খরচ, মেরামত খরচ, দারোয়ানের বেতন, পাম্পম্যানের বেতন, পানির খরচ, লিফটম্যানের বেতন এবং কি বিদ্যুৎ খরচ। এই কয়েকটা খরচ হলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচে অন্তর্ভুক্ত। ঠিক আছে? এই খরচগুলি অবশ্যই মনে রাখতে হবে। এগুলা দেখা মাত্রই প্রশ্নের থেকে সুন্দর করে কি কাটতে ফেলাই দিতে হবে, মানে এগুলা আমাদের প্রশ্ন অঙ্ক করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। 3 নাম্বার আরেকটা নোট আছে, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় অনুমোদনযোগ্য খরচের মধ্যে কি আসবে না। মূলধন জাতীয় ব্যয় মানে কি? স্থায়ী সম্পত্তিগুলি। কি কি মূলধন জাতীয় ব্যয়গুলি? যেমন বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। এই বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় মানে মিটার আনা বা খাম্পি টাম্পি যেগুলো আছে পল্লী বিদ্যুতের গেলা, বাড়ির সম্প্রসারণ ব্যয়, গৃহীত ঋণ, ঋণের কিস্তি,
ঋণের সুদ না, কিন্তু ঋণের কিস্তি। কিস্তিটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু সুদ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। সুদ কিন্তু অনুমোদন খরচের মধ্যে আসবে, কিন্তু কিস্তি আসবে না। ঋণ আসবে না, ঋণের কিস্তি আসবে না, স্থায়ী সম্পত্তি ক্রয় আসবে না, নিস্তালা পরিবর্তন খরচ। এগুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়গুলি অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে না। তাহলে মূলধন জাতীয় ব্যয়গুলি কি কি? বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বাড়ির সম্প্রসারণ ব্যয়, গৃহীত ঋণ, ঋণের কিস্তি, স্থায়ী সম্পত্তি ক্রয় এবং নিস্তালা পরিবর্তন খরচ। এগুলো দেখার সাথে সাথে প্রশ্ন থেকে সুন্দর করে কলম দিয়ে কাটতে দিবা, কারণ এগুলা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছি আমি? তাহলে প্রশ্নের মধ্যে এই 1 নাম্বার যে আইটেমগুলি এবং 3 নাম্বার যে আইটেমগুলি আমি দেখাইলাম, এই আইটেমগুলি প্রশ্নে দেখা মাত্রই আমরা কি করব? সুন্দর করে কলাম দিয়ে কাটতে দিব। বুঝতে পারছি আমি সবাই না? জি স্যার। এখন আসেন আমরা একটা অঙ্ক করি। একটা অঙ্ক করলে মোটামুটি আমাদের ক্লিয়ার হবে। প্রথম অঙ্কটা 2019 সালে অ্যাকাউন্টিং। এটা তোমাদের 2023 সালের জন্য খুব ইম্পর্টেন্ট, এর জন্য আমি এই অঙ্কটা প্রথম নিয়ে আসছি। প্রশ্নে কি আছে দেখেন, এটা কিন্তু পার্ট বি এর একটা প্রশ্ন, মানে 4 মার্কের প্রশ্ন। লেখা আছে জনাব রুমেল একজন প্রাইভেট কলেজে সহকারী অধ্যাপক। তার বাড্ডায় একটি বাড়ি আছে, যা থেকে তিনি প্রতি মাসে 16,000 টাকা ভাড়া পান। প্রতি মাসে ভাড়া পান 16,000 টাকা। এখন তাহলে এক মাসে 16,000, তাহলে এক বছরে ভাড়া আমরা বের করবো। তাহলে 16,000 কয় দ্বারা গুণ করবো বলো দেখি? 12 দ্বারা গুণ করবো, তাই তো? বাড়িটির পৌর মূল্য ছিল 2 লাখ টাকা। এই যে পৌর মূল্য প্রশ্নে সবসময় দেওয়া থাকবে, পৌর মূল্য অথবা মিউনিসিপাল মূল্য। পৌর মূল্য মানে পৌরসভার ভিতরে যে বাড়িগুলি আছে তার একটা ট্যাক্স সরকারকে দিতে হয়, ঠিক আছে? এটাকে বলা হয় কি? পৌর মূল্য। এই পৌর মূল্য আছে 2 লাখ টাকা। প্রশ্নে বলা আছে যে 21-22 আয় বর্ষ। এখানে এই যে আয় বর্ষটা তোমাদের জন্য চেঞ্জ। তোমাদের আয় বর্ষ কত বলেন দেখি? 22-23। আর কর বর্ষ কত? 22-23-24। 23-24। প্রশ্নের মধ্যে যে বছর বলো ওই বছর থাকুক, তোমাদের জন্য আয় বর্ষ 22-23, কর বর্ষ কি? 23-24। তাহলে 22-23 আয় বর্ষে গৃহ খাত হতে নিম্নলিখিত খরচগুলো সম্পন্ন হয়। খরচগুলো কি কি? প্রথম আছে মেরামত খরচ। বলো তো দেখি, মেরামত খরচ কি অনুমোদনযোগ্য খরচ নাকি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত? মেরামত ও রক্ষণাবেক্ষণ। অতএব এটা দেখার সাথে সাথে এটা আমি কাটতে দিলাম। এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, কারণ এটার পরিবর্তে আমরা 25% বা 30% নিব। পৌর কর, এটা কি মেরামত খরচ নাকি অনুমোদনযোগ্য খরচ? বলো তো দেখি। এটা অনুমোদন। হ্যাঁ, এটা অনুমোদনযোগ্য খরচ, আমরা এটা অঙ্কের মধ্যে কাজে লাগবে, এটা অঙ্কে আনবো। ভাড়া আদায় খরচ, এটা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচে অন্তর্ভুক্ত, অতএব এইটা আমাদের প্রশ্ন থেকে খরচ। কি বাদ। ত্রৈমাসিক অগ্নি বীমা প্রিমিয়াম, বলেন তো অগ্নি বীমা প্রিমিয়াম কি অনুমোদনযোগ্য খরচ নাকি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ? মেরামত ও রক্ষণাবেক্ষণ। মেরামত ও রক্ষণের খরচ না, এটা হলো অনুমোদনযোগ্য খরচ। হ্যাঁ, প্রথম দিন তো এই জন্য আমি কিছু বললাম না, একটু ভালো করে পড়লেই হয়ে যাবো। ঋণকৃত তহবিলের সুদ মানে ঋণকৃত মূলধনের সুদ। ঋণকৃত মূলধনের সুদ এটা হলো অনুমোদনযোগ্য খরচ। আর বাড়িটি 1 মাস কি ছিল? খালি ছিল। খালি মানে শূন্যতা ভাতা। তাহলে 1 মাস আমাদের খালি ছিল। নিচে বলছে 23-24 কর নির্ধারণী বছরে ভাড়া হতে মোট আয় নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের জন্য কর বছর হচ্ছে 23-24। এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমরা লিখবো করদাতার নাম। করদাতার নাম কি? জনাব রুমেল, এই জন্য লিখছি জনাব রুমেল। আয় বর্ষ 22-23, কর বর্ষ কত? 23-24, এই জন্য তোমাদের জন্য কি ফিক্সড। এরপরে ভাড়া হতে মোট আয় নির্ণয়, এরপর লিখছি বিবরণ টাকা টাকা। প্রথমে লিখছি ভাড়া হতে আয়, ধারা হচ্ছে 35 থেকে কত? 39। এটা তোমাকে প্রথমে লিখতে হবে, প্রত্যেকটা খাত নির্ণয় করার জন্য প্রথমে ওই খাতের ধারা লিখতে হবে। এরপর আমরা প্রথম বলছিলাম যে প্রথমে বার্ষিক মূল্য নির্ণয় করব। বার্ষিক মূল্য নির্ণয় করি কার কার সাথে কম্পেয়ার করে বলতে পারবা? প্রকৃত ভাড়ার সাথে কার, বলো দেখি? পৌর মূল্য। প্রকৃত ভাড়া বের করি কি? প্রাপ্ত ভাড়ার সাথে উৎসে কর্তৃত কর যোগ করি। মালিক যদি কোনো খরচ দেয় তাহলে সেটা বিয়োগ, আর ভাড়াটিয়া যদি কোনো খরচ দেয় তাহলে সেটা কি? যোগ। কিন্তু আমাদের এই সমস্ত কোনো কথা আমাদের প্রশ্নে বলা নাই। প্রশ্নে শুধুমাত্র বলছে মাসে 16,000 টাকা ভাড়া দিছে। আচ্ছা, এই ভাড়াটা কি আবাসিক না বাণিজ্যিক, কোনো কিছু কি লেখা আছে? আবাসিক উদ্দেশ্যে না বাণিজ্যিক উদ্দেশ্যে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আমরা অবশ্যই আবাসিক উদ্দেশ্যে ধরবো, ঠিক আছে? আবাসিক উদ্দেশ্যে যদি ধরি তাহলে কি উৎসে কর্তৃত কর এটা কি কর্তন করতে হবে নাকি কর্তন করতে হবে না?
হবে না। হবে না। এর জন্য সরাসরি লিখছি ভাড়ার মূল্য 16,000 ইন্টু 12 সমান সমান 1,92,000। এর সাথে উৎসেকর কর্তন করলাম না, কারণ এটা আবাসিক। তারপরে ভাড়াটিয়া কোনো খরচ বা মালিক কোনো খরচ আমাদের প্রশ্নে কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এইটার নামই হচ্ছে কি প্রকৃত ভাড়া। প্রকৃত ভাড়ার পর আমরা কি দেই পৌর মূল্য। পৌর মূল্য আমাদের প্রশ্নে ছিল কত 2 লাখ, এখানে দিছি 2 লাখ। এখন বলো তো দেখি এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় 2 লাখ। এই জন্য লিখছি বার্ষিক মূল্য ব্র্যাকেটে কি লাগবে বড়টি 2 লাখ টাকা। বুঝতে পারছি বার্ষিক মূল্য। জি স্যার। এখন বার্ষিক মূল্যের সাথে আমরা কাজ করি চারটা। অগ্রিম ভাড়া ব্যতীত বাড়ি অন্যান্য আয়, অগ্রিম ভাড়া যদি সমন্বয় করে তাহলে সেটা বিয়োগ, শূন্যতা ভাতা বিয়োগ। কিন্তু আমাদের প্রশ্ন এগুলোর মধ্যে কোনো কিছু নাই, শুধু একটা আছে, 1 মাস কি ছিল খালি আছিল, তাহলে শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা আমরা কি করে বিয়োগ করব, লিখছি বাদ শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা বের করে কি বার্ষিক মূল্য নেই 1 বছর সমান সমান 12 দ্বারা ভাগ করব, আর কয় মাস খালি ছিল 1 মাস। এই জন্য বার্ষিক মূল্য বের করছি 2 লাখ টাকা, 2 লাখ 12 দ্বারা ভাগ করছি আর 1 দ্বারা গুণ করছি 16,667। এন্ড এই দুইটা বিয়োগ ফল হচ্ছে 1,83,333। এটার নাম হচ্ছে মোট ভাড়ার মূল্য। মোট ভাড়ার মূল্য পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা একটু বলো। জি স্যার। সবাই ক্লিয়ার তো মোট ভাড়ার মূল্য পর্যন্ত? এরপর আমরা দিব হচ্ছে অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে একটা ফিক্সড একটা খরচ আছে, তার নাম হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা কার উপর ধরি, বার্ষিক মূল্য নাকি মোট ভাড়ার মূল্যের উপর ধরি? মোট ভাড়ার মূল্য। তাহলে মোট ভাড়ার মূল্য পাইছি 1,83,333, আবাসিক দেখে 25% দিছি, তো এটা 25% হচ্ছে 45,833। ওকে, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ক্লিয়ার? জি স্যার। এই 45,833 টাকা দিলাম, কথাটা মানে হচ্ছে এখান থেকে এই মেরামত খরচ 40,000 টাকা এবং ভাড়া আদায় খরচ 6,000 টাকা শেষ। অতএব এটা আমরা আগে থেকে কেটে ফেলাইছি। ওকে, এন্ড এই দুইটা খরচ বাদে তার কি কি খরচ আছে, পৌর কর। পৌর একটা অনুমোদনযোগ্য খরচ, এর জন্য আমরা এখানে দিচ্ছি পৌর কর 6,000 টাকা। পৌর করের পর আছে অগ্নিমা প্রিমিয়াম, এটা ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি 3 মাস পর পর দেয়, তাহলে 1 বছর সমান সমান যদি 12 মাস হয় তাহলে 3 মাস পর পর যদি, তাহলে বছরে কয়বার দিবে একটু বলো তো দেখি। 4 বার। 4 বার। তাহলে 500 রে 4 দ্বারা আমরা কি করব গুণ করব। এই জন্য লিখছি অগ্নি বীমা 500 * 4 সমান সমান 2000। আর শেষে ছিল হচ্ছে ঋণকৃত তহবিলের সুদ 13,000, ঋণকৃত তহবিলের সুদ দিছি 13,000। এই চারটা যোগ করে হচ্ছে 66,833 এন্ড 1,83,333 সাথে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে আমাদের ভাড়া খাতে মোট আয় পেলাম 1,16,500 টাকা। এই 1,16,500 টাকা হচ্ছে আমাদের এই প্রশ্নে কি অ্যান্সার। এইটুকু করা পারলে আমাদের 4 নাম্বার কনফার্ম। আর এইটুকুর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করো। সমস্যা নাই স্যার। শিরিনের কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এইটুকুর মাধ্যমে আমরা অঙ্ক সমাধান করে। এখন শোনো, ট্যাক্সের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা খাতের অঙ্ক করার জন্য আমাদের টিকা দিতে হবে। টিকা দেওয়া হচ্ছে বাধ্যতামূলক। টিকা যদি না দাও তাহলে তুমি 4-এ 3 পাবা, আর টিকা দিলে তুমি 4-এ 4 পাবা। টিকা যদি না দাও তাহলে 1 তোমাকে কম দিবে। অতএব প্রত্যেকটা অঙ্কে টিকা দিতে হবে 2 থেকে 3টা, কমপক্ষে 2টা এবং সর্বোচ্চ তুমি যে কয়টা টিকা দিতে পারো। টিকা কিচ্ছু না, টিকা অঙ্ক করার জন্য যা খুশি তাই। কারণ টিকা আমি এখানে 2টা লিখছি, যেমন কি আমরা কি আবাসিক ধরছি নাকি বাণিজ্যিক ধরছি বলো তো দেখি। আবাসিক। আবাসিক দিলে কত পার্সেন্ট, 25% ধরছি, এটা আমরা লিখছি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিয়ায়। এটা বার্ষিক মূল্য, এটা আগেরটা হয়েছে তোমার লাগবে কি মোট ভাড়া মূল্য। এই যে লাগবে মোট ভাড়ার মূল্যের উপর কত পার্সেন্ট, 25% মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে ধরা হবে। ঠিক আছে, এই বার্ষিক মূল্য বাদ দিয়ে আগের বছর ছিল বার্ষিক মূল্য, কিন্তু এখন তোমাদের কাজ কি মোট ভাড়ার মূল্য। ঠিক আছে, এই যে প্রতি বছর এটা আপডেট হইতেছে। তাহলে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিয়াই আমরা কি লিখবো, মোট ভাড়ার মূল্যের উপর কত পার্সেন্ট বলো দেখি, 25% মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে কি ধরা হয়েছে। এটা প্রথম নোট। তারপর আমরা এখানে 2টা খরচ বাদ দিছি, এক হলো মেরামত খরচ বাদ দিছি আর একটা কি ভাড়া আদায় খরচ বাদ দিছি। কেন এই দুটো বাদ দিছি বলো তো দেখি, এই দুটো কি অনুমোদনযোগ্য খরচ নাকি মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বলো তো দেখি। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই জন্য আমরা এখানে লিখছি মেরামত খরচ এবং ভাড়া আদায় খরচ কমাতে লিখছি মেরামত রক্ষণাবেক্ষণ খরচে অন্তর্ভুক্ত, তাই এই দুইটা এখানে বিবেচনা করা হয় নাই। এই 2টা নোট আমি দিছি, কমপক্ষে 2টা নোট তুমি দিবা। ঠিক আছে, আর সর্বোচ্চ যে কয়টা নোট দিতে পারো। এই অঙ্কের মধ্যে আমাদের 2টা নোট দিলে হবে, অন্য অঙ্কে আমরা আরো 2-1টা বাড়াইতে পারি।
ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেম 1 নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারবে। আর একটা অঙ্ক করাবো। এই প্রত্যেকটা অঙ্কই একই কোয়ালিটির, একটা অঙ্ক মাথায় ঢুকলে এই শীটের পুরো অঙ্ক তোমরা পারবা। পুরাটা আমি 1 পেজে নিয়ে গেছি, বলো তোমাদের সমস্যা থাকলে বলো। সমস্যা নাই স্যার। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আসি তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখি। 2 নম্বর অঙ্কটা 2019 সালে, এটা ম্যানেজমেন্টের প্রশ্ন, হ্যাঁ, থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্ট সি এর প্রশ্ন, কিন্তু এটা 10 মার্কের একটা প্রশ্ন। প্রশ্নে বলছে জনাব পারভেজ ঢাকার মিরপুরে একটি বাড়ি আছে। বাড়িটির অর্ধেক, এই যে ভালো করে খেয়াল করো, বাড়িটির অর্ধেক, আগের বাড়ি কিন্তু পুরা বাড়িটাই ভাড়া দিছিল, আর এখন কিন্তু পুরা বাড়ি ভাড়া দেয় না, এখন বাড়িটি অর্ধেক মাসে 16,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে এবং অপর অংশে তিনি নিজে বসবাস করেন। তাহলে বাড়িটা কি পুরাটা ভাড়া দিছে নাকি অর্ধেক ভাড়া দিছে, বলো তো দেখি। বাড়িটি কি পুরা বাড়ি ভাড়া দিছে নাকি অর্ধেক ভাড়া দিছে? অর্ধেক। অর্ধেক ভাড়া দিছে। তার মানে এই খরচগুলি যেগুলো আছে সেগুলো পুরা খরচ আসবে নাকি অর্ধেক খরচ আসবে? অর্ধেক অর্ধেক আসবে। যদি পুরা বাড়ি ভাড়া দিত তাহলে পুরা খরচটাই আসতো, কিন্তু যেহেতু অর্ধেক দিছে আর অর্ধেক নিজে থাকে, এজন্য নিজেরটা তো আর নিজেরটার উপর তো আর কর দিতে তো হবে না, এজন্য প্রত্যেকটা খরচ আমরা কি করব, 2 দ্বারা ভাগ করে দিব। বাড়িটির পৌর মূল্য ছিল 4,90,000, এখন কি আমি পৌর মূল্য কি 4,90,000 দেবো না 4,90,000 অর্ধেক দিব, বলো তো দেখি। 4,90,000-এর অর্ধেক। অর্ধেক দিব। এখন আমাকে বলো ভূমি উন্নয়ন কর, এটা কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ নাকি অনুমোদনযোগ্য খরচ? ভূমি উন্নয়ন কর অনুমোদনযোগ্য খরচ। অনুমোদন, তাহলে এটা পরীক্ষা প্রশ্নে আসবে। মেরামত খরচ কার মধ্যে পড়ছে, অনুমোদন নাকি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত? মেরামত খরচে না, চুপ করে থাকার কোনো কারণে এই জন্য এটা কাটতে দিলাম। দারোয়ানের বেতন মেরামত খরচ কাটতে দিলাম। ঋণের সুদ অনুমোদন নাকি মেরামত, বলো। ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচ, পৌর কর অনুমোদনযোগ্য খরচ, বৈদ্যুতিক সংস্থাপনের ব্যয় এটা হলো মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় আমাদের প্রশ্নে আসে না। আর বাড়িটি 1 মাস কি ছিল, খালি ছিল। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস বাদ দিলাম, আমাদের প্রশ্নের মধ্যে আসবে না মেরামত খরচ, দারোয়ানের বেতন, এই দুটা কেন আসবে না, কারণ এই দুইটা হচ্ছে মেরামত খরচের অন্তর্ভুক্ত। বৈদ্যুতিক সংস্থাপনের ব্যয়টা কেন আসবে না, কারণ এটা হচ্ছে মূলধন জাতীয় কি ব্যয়। নিচে বলছে জনাব পারভেজ 22-23 আয় বর্ষে ভাড়া হতে মোট আয় নির্ণয় করো। তাহলে করদাতার নাম লিখে জনাব পারভেজ, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, ভাড়া হতে মোট আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। ভাড়া হতে আয় ধারা হচ্ছে 35 থেকে কত 39। প্রথম লিখছি ভাড়ার মূল্য, বাড়িটি অর্ধেক ভাড়া দিচ্ছে 16,000 টাকা মাসে, তাহলে 16,000 12 দ্বারা কি করছি, গুণ করছি। আমাদের এখানে আবাসিক না বাণিজ্যিক কোনো কিছু লেখা নাই, আমরা ধরলাম আবাসিক। আবাসিক ধরা মানে কি, উৎসেকর কর্তন করা দরকার নাই, মালিক কোনো খরচ বের করে নাই, ভাড়াটিয়া কোনো খরচ দেয় নাই, এর জন্য আমাদের প্রাপ্ত ভাড়া বা প্রকৃত ভাড়া আমাদের 16,000 × 12 সরাসরি দিছি কত, 1,92,000। তারপর আমরা দিই পৌরমূল্য, পৌরমূল্য ছিল 4,90,000, এটা পুরো বাড়ির জন্য, কিন্তু ভাড়া দিছে অর্ধেক, এর জন্য 2 দ্বারা কি করছি, ভাগ করছি, 2,45,000 টাকা। এই দুইটার মধ্যে বড় হচ্ছে 2,45,000, এর জন্য বার্ষিক মূল্য কত হয়েছে, বড়টি 2,45,000। এর বার্ষিক মূল্যের সাথে আমরা কাজ করি তিনটা। প্রথমে অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া ব্যতীত যদি সম্পত্তি হতে অন্য কোনো আয় হয় তাহলে সেটা যোগ করি, অগ্রিম ভাড়া যদি সমন্বয় করি তাহলে সেটা বিয়োগ, আর শূন্যতা ভাতা। আমাদের প্রশ্নে চারটার মধ্যে আছে একটা, শূন্যতা ভাতা আছে 1 মাস, এর জন্য লিখছি শূন্যতা ভাতা বিয়োগ। এখানে বার্ষিক মূল্য ছিল 2,45,000, 45 12 দ্বারা ভাগ করছি, আর 1 মাস কাছে 1 দ্বারা গুণ করছি, 20,417। তাহলে এই দুইটার বিয়োগ ফল মোট ভাড়ার মূল্য 2,24,583। মোট ভাড়া মূল্য পর্যন্ত আমরা আমাদের কোনো সমস্যা আছে কিনা, বলো। সমস্যা নাই স্যার। ওকে, তাহলে এখন অনুমোদন খরচ দিব। প্রথমে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বার্ষিক মূল্যের উপর নাকি মোট ভাড়া মূল্যের উপর ধরি? ভাড়ার মূল্য। তাহলে মোট ভাড়া মূল্য 2,24,583, এর উপর আবাসিক মানে 25%, 56,146।
এরপর আমাদের কি ছিল, ভূমি উন্নয়ন কর ছিল 1000 টাকা পুরা বাড়ির, কিন্তু আমরা করতেছি অর্ধেক, কারণ অর্ধেক ভাড়া দিছে, এই জন্য 1000 অর্ধেক 500 টাকা। তারপরে মেরামত খরচ, দারোয়ানের বেতন, দুইটা মেরামত খরচে, অতএব এটা আসবে না। ঋণের সুদ আছে 36,000 অর্ধেক হচ্ছে 18,000। তারপরে আছে হলো পৌর কর আছে 6,000 টাকা, 6,000 টাকা অর্ধেক হচ্ছে 3,000 টাকা। তারপরে বৈদ্যুতিক সংস্থান ব্যয়, এটা আসবে না, মূলধন ব্যয়। আর শূন্যতা ভাতা আমরা আগেই দিছি, এই চারটা যোগ করেছে 77,646, আর এই দুইটার বিয়োগ করেছে 1,46,937। এটা হচ্ছে ভাড়া হতে মোট আয়। এর জন্য নোট কি দিছি, আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয় বার্ষিক মূল্যের পরিবর্তে তোমার লাগবে মোট ভাড়া মূল্যের উপর 25% মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে ধরা হয়েছে। মেরামত খরচ, দারোয়ানের বেতন, মেরামত রক্ষণাবেক্ষণ খরচে অন্তর্ভুক্ত। আর ওই যে বৈদ্যুতিক সংস্থানের ব্যয়টা বাদ দিছি, কেন বাদ দিছি লিখছি, বৈদ্যুতিক সংস্থানের ব্যয়টা মূলধন জাতীয় ব্যয় বিদায় মেরামত রক্ষণাবেক্ষণ খরচে অন্তর্ভুক্ত হলো। ঠিক আছে না। ম্যাডামরা, জি। এই প্রত্যেকটা অঙ্কে 2-3টা করে নোট তোমাদের অবশ্যই কি করতে হবে, দিতে হবে। এন্ড প্রবলেম 2 নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমি 2টা অঙ্ক করে দিলাম, আর 2টা অঙ্ক তোমাদের বাসায় কাজ দিব। হ্যাঁ, 3 নাম্বার অঙ্কটা আমি নিজে থেকে করে দিব, এটা তোমাদের ধরার কোনো প্রয়োজন নাই। 4 নাম্বার অঙ্কটা, এটা আমি তোমাদের বাসায় কাজ দিব, 4 এবং 5। ঠিক আছে, এটা আপনারা আমার সাথে একটু কথা বলেন। 4 নম্বর প্রশ্ন, 2020 সালে ম্যানেজমেন্ট পার্সিতে প্রশ্ন বলছে, জনাব খালেদ মাহমুদ একজন সরকারি কর্মকর্তা, চট্টগ্রাম শহরে তার একটি বাড়ি আছে, বাড়িটি দোতলায়, তিনি নিজে বসবাস করেন। তিনি নিস্তালা থেকে বাৎসরিক 3,60,000 টাকা ভাড়া পান। এই 3,60,000 টাকা বার্ষিক, কিন্তু তবে এটা কি 12 দ্বারা গুণ করতে হবে না 12 দ্বারা গুণ করে দিয়ে আছে? 12 দ্বারা গুণ করে দেওয়া আছে। 12 দ্বারা গুণ করে দিয়ে আছে, গুড। ওকে, তাহলে আমাদের প্রাপ্ত ভাড়া লিখবো হচ্ছে কত, 3,60,000। ভাড়াটিয়া মালিকের পৌর কর পরিশোধ করছে 3,000 টাকা, তাহলে ভাড়াটিয়া পরিশোধ করছে, তাহলে ভাড়াটিয়া যদি কোনো কিছু পরিশোধ করে, তাহলে সেটা কি আমরা প্রাপ্ত ভাড়ার সাথে যোগ করি নাকি বিয়োগ করি? যোগ করি। যোগ করি। তাহলে এই 3,60,000 সাথে 3,000 যোগ করে 3,63,000 টাকা হবে প্রাপ্ত ভাড়া। বাড়িটির মিউনিসিপাল মূল্য বা পৌর মূল্য ছিল 5 লাখ টাকা। আর বাড়িটি কিন্তু দোতলায় তিনি নিজে বসবাস করেন এবং তিনি নিচতলা ভাড়া দিচ্ছেন। তাহলে কি এই পৌর মূল্য কি পুরোটা আসবে নাকি অর্ধেক আসবে? অর্ধেক। অর্ধেক আসবে, মানে 2.5 লাখ টাকা। ঠিক আছে, ওকে। এরপরে বাড়ির সাধারণত অন্যান্য খরচগুলির মধ্যে প্রথম লেখা আছে মেরামত খরচ। মেরামত খরচ কি আসবে না কাটা দিব, বলো? কাটা দিবেন। এটা কাটা দিলাম। ভূমি উন্নয়ন খরচ কি আসবে? জি স্যার। ভূমির খাজনা আসবে। ভূমির ভাড়া আসবে। ঋণের সুদ আসবে। এই যে আদায় খরচ, মেরামত খরচ বাদ, আইন খরচ, মেরামত খরচ বাদ, লিফটম্যান, নিরাপত্তা প্রহরী, দারোয়ানের বেতন এগুলা বাদ, বিদ্যুৎ, পানি, পণ্য কর এটাও বাদ, এটা মেরামত খরচে অন্তর্ভুক্ত। ঠিক আছে, বাড়িটি 1 মাস খালি ছিল, খালি মানে কি শূন্যতা ভাতা। ওকে, বৈদ্যুতিক সংস্থানের ব্যয় এটা কি আসবে না আসবে না? আসবে। আসবে না। আসবে না, তাহলে এইটাও বাদ। পৌর কর কি আসবে না আসবে না? আসবে। আসবে। ঠিক আছে, তাহলে আমি সবকিছু তোমাকে করে বলে দিলাম। বুঝি নাই স্যার পৌর কর প্রথমে একবার লিখছি না 3,000। কি এর পৌর কর প্রথমে লিখছি? পৌর কর কি স্যার পৌর কর প্রথমে একবার লিখছি না 3,000 টাকা উপরেরটা? কোথায় ভাই? এটা তো পৌর কর হলো ভাড়াটিয়া পরিশোধ করছে ওইটা, আর এটা হলো শুধু পৌর কর। এইটা হলো আমি এই 3,60,000 সাথে যোগ করে দিব। ঠিক আছে, এটা হলো ভাড়াটিয়া পরিশোধ করছে, আর এইটা হলো মালিক পরিশোধ করছে, সেটা হলো অনুমোদিত খরচের মধ্যে দিব। এইটা এই 3,000 টাকা আলাদা আর এই 3,000 টাকা আলাদা। ঠিক আছে ম্যাডাম?
ভাড়াটিয়া যারা দিয়েছে এই 3,000 টাকা আমি এই 3,60,000 সাথে যোগ করে দিব, প্রাপ্ত ভাড়া বের করবো। আর এই 3,000 টাকা তো নরমাল অনুমোদন খরচের মধ্যে দিব। এই 3,000 ওই 3,000 একটা, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, এই 4 নম্বর অঙ্ক তাহলে তোমরা নিজ দায়িত্বে করে নিবা। এটা রেজাল্টটা দিয়ে আছে 2,39,300 কত 12 হবে। এটা নতুন নিয়মে কিন্তু অ্যান্সার, কিন্তু আগের নিয়মে অ্যান্সার কিন্তু এটা ছিল না। অতএব আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা কমই করলাম। আমি 2টা অঙ্ক করে দিলাম আর একটা প্রবলেম 4 নাম্বার তোমাদের দিলাম, ঠিক আছে? তাহলে টোটাল 3টা অঙ্ক হলো। এই 3টা অঙ্ক আগামী ক্লাসে করে এই 3টা অঙ্কেরই তোমাদের ছবি দিবা তোমাদের সংশ্লিষ্ট গ্রুপে। ছবি দিলে আমি পরবর্তী ক্লাস নিব, কারণ এখানে প্রত্যেকটা অঙ্কই এখানে কি থাকবে, প্রত্যেকটা অঙ্ক তোমাকে নোট করতে হবে। আর এটার জন্য আমি কিন্তু আলাদা সলিউশন পিডিএফ দিব না। কেন দিব না? কারণ এটা গেল বছরের যে রেজাল্ট আর এই বছরের রেজাল্টটা সেম হবে না, অঙ্কটা পুরাটা কি নতুন। অতএব এই চ্যাপ্টারের প্রত্যেকটা কাজই তোমাকে নিজ দায়িত্বে করতে হবে। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে